সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে হঠাৎ করে কেন বৈঠক করলেন? সরকারিভাবে বলা হয়েছে সৌজন্য বৈঠক, কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেনাপ্রধানকে মাধ্যমে রাষ্ট্রপতিকে এই আভাস দেওয়া হয়েছে যে সরকার তাকে এই পদে চায় না, অর্থাৎ তিনি পদত্যাগ করে সরে গেলে পরেই সেটা সঠিক সিদ্ধান্ত হবে। তাহলে বিকল্প কে হতে পারেন রাষ্ট্রপতি? যে নামটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে সেটা কিন্তু একটা অবাক করা, সেটি হচ্ছে মোহাম্মদ ইউনূস, যিনি এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। শেখ হাসিনা একদিকে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন, আরেকদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু এখনো রয়ে গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর মহা এক সমস্যায় আছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সমস্যা হচ্ছে চারিদিকে আওয়ামী বিরোধী লোকেরা, আর তিনি মাঝখানে বসে আছেন একজন আওয়ামী লীগ। বেসিক কথা হলো, আপনি নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে আওয়ামী লীগের স্বৈর শাসনকে দীর্ঘায়িত করার সহায়তা করেছেন আপনারা। সেই হিসাবে আওয়ামী লীগ যে অপরাধী আপনারা এবং তার চেয়ে বেশি অপরাধী। কিন্তু এবার বাংলাদেশ সরকার সরাসরি যে পদক্ষেপ নিল, সেই পদক্ষেপের পর বলাই চলে ভারতের সঙ্গে মধুর সম্পর্ক আর কোনোভাবেই রাখতে প্রস্তুত নয় বাংলাদেশ। অন্যদিকে তারা সরাসরি ইলিশ রপ্তানি বন্ধ করে দিল ভারতবর্ষের উদ্দেশ্যে। সুতরাং তার এই কূটনীতিতে নাকানি চুবানি খাচ্ছে ভারত, এবং খাবে, তাই স্বাভাবিক। গুরুত্বপূর্ণ দুটো ইস্যু আছে, সে দুটো নিয়ে কথা বলতে চাই। খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ছাত্রদেরকে হত্যা করেছে এমন কেউ যাদের হাতে 7.62 বুলেট দিয়ে গুলি করতে পারে এমন অস্ত্র ছিল। এবার শান্তি ও নিরাপত্তার অবদানে জাতিসংঘ পদক পেয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের শান্তিরক্ষী প্রকৌশলীরা। দক্ষিণ সুদানের অবকাঠামো উন্নয়ন সহ হাজার মানুষের জীবনযাত্রায় ভূমিকা রাখায় এই সম্মাননা পেল বাংলাদেশ। সেই সাথে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ শান্তিরক্ষীর ভূয়সী প্রশংসা করেছে জাতিসংঘ। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতে আপনাদের যে ভিডিওগুলো অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। যে হাসিনা সরকারের পতনের পর এই হাসিনা সরকারের দোসর হিসাবে গত এক দশকেরও বেশি সময় ধরে আমরা যাদেরকে দেখছি, সেই জাতীয় পার্টি কিন্তু নানাভাবে নিজেদের দায় মোচনের চেষ্টা করছেন। মানে তারা বলার চেষ্টা করছেন যে হাসিনা সরকার স্বৈরাচারী ছিল, আমরা ছিলাম না। তাহলে আপনারা ওনাদের সঙ্গে নির্বাচনে বারবার গেলেন কেন? 2014-তে কেন গেলেন? 2018-তে কেন গেলেন? অথবা 2024-এ কেন গেলেন? এই তিনবারে যদি আপনারা হেল্প না করতেন, তাহলে কি শেখ হাসিনা এবং তার সরকার দেশব্যাপী এতটা স্বৈরাচারী শাসন চালাতে পারত? প্রতিবারই তারা তো আপনাদেরকে বিরোধী দল বানিয়েছে এবং আপনারা প্রধান বিরোধী দল হয়ে বিরাজ করেছেন, তাদের অনুগ্রহ নিয়ে থেকেছেন, তাদের মন্ত্রিসভায় আপনাদের সদস্য পর্যন্ত ছিল। কেন? কিন্তু তারা বলার চেষ্টা করছে। এখন নিজেরা যখন বলতে বলতে আবার নিজেরাই ভাবছে যে তাহলে তো অবধারিতভাবে এই প্রশ্নগুলো আসবে যে আপনারা কেন তারা নির্বাচনে গিয়েছিলেন। অনেকে কিন্তু এই কথাও বলে যে জাতীয় পার্টি যদি 2014-তে নির্বাচনে না যেত, তাহলে তখনই এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে সংবিধান সংশোধনটা করেছিল সেটা আবার নতুন করে ওটাকে পরিবর্তন করার কথা ভাবতে সরকার বাধ্য হতো, সরকারই গঠন করতে পারতো না। কিন্তু জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর হিসাবে আবির্ভূত হয়ে পুরো দেশকে একটা অন্ধকারে ঠেলে দেওয়ার সহযোগী হিসাবে একটা ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে। তো তাদের এই যে বলাটা যে আমরা ওদের দোসর ছিলাম না, অথবা আমরা ওদের মতো না, আমরা জনগণের সঙ্গে ছিলাম, এই যে বলাটা, এই বলার পেছনে নিজেরাই যখন বুঝতে পারি তখন নিজেরাই আবার নিজেদের মতো করে যুক্তি দেওয়ার চেষ্টা করছে। গত দুদিন ধরে আমি সেটাই দেখছি। কিন্তু আমি দেখছি ধীরে ধীরে তারা কেউ কিছু বলছে না বলে, প্রতিবাদ করছে না বলে তারা নিজেদেরকে আবার পুনর্বাসিত করার জন্য একটা নির্লজ্জ প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমি মনে করি তাদের এই যুক্তিগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। তারা কি বলেছে? 11 সেপ্টেম্বর তারা একটা অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় জিএম কাদের কি বলেছেন? তিনি বলেছেন যে জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নিয়েছে আওয়ামী লীগ। ভাই, জোর করে নেওয়া যায় কাউকে? যদি জোর করেই নেওয়া যেত তাহলে কেবল জাতীয় পার্টি কেন, বিএনপিকে নিত। বিএনপিকে তো নিত, বিএনপিকে নিতে পেরেছে। বিএনপি আলাপাতে আপনি বলবেন যে বিএনপি অনেক বড় দল, আচ্ছা জাতীয় পার্টি একটা ছোট দল, তাহলে ইসলামী আন্দোলনকে নিতে পেরেছে, অথবা অন্য কোনো রাজনৈতিক দলকে নিতে পেরেছিল।
আপনারা তো নাচতে নাচতে যে হাজির হয়েছেন নির্বাচনে অংশ নেওয়ার জন্য, এবং নির্বাচনে অংশ নেন না 2024 সালে। আপনারা একই সঙ্গে কতগুলো আসন তারা আপনাদেরকে ছাড় দিবে তার জন্য বার্গেন করেছেন, করেন নাই? বার্গেন তো করেছেন আপনারা। আপনারা যে আসনগুলি নির্বাচন নিয়েছেন বলছে এই আসনে তারা যেন নৌকা মার্কা কোনো প্রার্থী না দেয়, নৌকা মার্কা প্রার্থী ওই আসনগুলি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরকম নির্লজ্জ বার্গেন তো আপনি করেছেন, তাহলে জোর করে আবার নিয়ে গেলো কিভাবে? জোর করে কাউকে যদি কিছু করানো যায়, জোর করে নিয়ে গেল তখন তৎক্ষণাৎ আপনি বললেন না কেন যে আমাদের জোর করে নিয়ে আসছে? ওই একবার তো বলেন নাই। ঠিকই তো নির্বাচনে প্রচারণা চালিয়েছেন এবং পাশ করে এসেছেন। ওই সময় একবার বলতেন পাবলিকলে আপনারা একবার বলতেন যে আমাদের জোর করে আনা হয়েছে। তো এই সমস্ত খোঁড়া অজুহাত দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে কোনো লাভ হবে না। একটা কথা বলি, ওনারা একটা ব্যাখ্যা দিয়েছেন, ওনারা কেবল এটাই না, ওনারা 2014 থেকে একটা ব্যাখ্যা দিয়েছেন তারপরের দিন 12 সেপ্টেম্বর 2014 সালের নির্বাচনে সম্বন্ধে তারা বলতে যে বলেছে যে জাতীয় পার্টির নেতাকর্মীরা সারা দেশে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিল। তারপর কয়েকজনকে ভয় ভীতি দেখিয়ে এই মনোনয়নপত্র প্রত্যাহার করতে দেওয়া হয়নি। তারপরেও যারা প্রত্যাহার করতে পারেনি তাদেরকে নির্বাচিত দেখানো হয়েছে। এবং তখন তারা বলছেন এই কথা, এই ব্যাখ্যায় উনি বলছেন যে আমরা জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করে নির্বাচন বর্জন করতে চেয়েছিলেন। বর্জন করেছিলেন? করেননি তো। আপনাদের নেতা হোসেন মোহাম্মদের সাথে আপনার বড় ভাই পার্টি প্রতিষ্ঠাতা যেহেতু 2 দিন পরে ঠিকই যেহেতু চোরের মতো যে শপথ নিয়েছিলেন, শপথ দিলেন কেন? আপনার যদি ইচ্ছাই হতো যে আপনি নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা করবেন না, তো শপথ দিতেন না। নির্বাচন ঘোষণা করছে, করুক। শপথ দিলেন কেন? মন্ত্রীর পদমর্যাদায় উনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হলেন কেন? হননি? হয়েছেন তো, প্রত্যাখ্যান করতেন। কই সেই মেয়েদের মতো দেখিনি তো। আপনি বলেন আপনাদের লোকজন তখন যে মন্ত্রী হয়নি, হলো কেন? বলতে পারতো আমরা মন্ত্রী হবো না, আমরা এমপি হবো না, আমরা শপথ নিব না, আমাদের জোর করে নির্বাচিত করেছে। এগুলো হলো ফাজলামো কথা, জাস্ট ফাজলামো। 2018 নির্বাচনে আপনি কি বলেছেন? 2018 নির্বাচনে সবাই অংশ নিয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই নিয়েছে। আদর্শগত কারণে অস্তিত্ব সংকটের আশঙ্কায় বিএনপির বদলে আমরা আওয়ামী লীগকে সমর্থন করেছিলাম। এই অস্তিত্ব সংকটটা কোথায় ভাই আপনার? ব্যাখ্যা করে একটু শুনি। আপনি অস্তিত্বকে সংকটে পড়ে নাই আওয়ামী লীগকে সমর্থন করার কারণে? করতেন না একা একা ইলেকশন, করলেন না কেন তখন? আসলে ক্ষমতার হালুয়া রুটির ভাগ চান, এই কথাটা বলতে এত লজ্জা কেন পান? আবার 2024 নির্বাচন সম্পর্কে আপনি কি ব্যাখ্যা দিয়েছেন? উনি বলেছেন, ওনার ভাষা প্রিয় দর্শক আপনারা শুনুন উনি কি বলেছেন। উনি বলেছেন 2024 বিভিন্ন টাল বাহানা করে আমাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল। আমাদের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার অঙ্গীকার করেও নির্বাচনে তা রক্ষা করা হয়নি। আমরা নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন হতো না বা নির্বাচন বৈধতা পেত না, এরকম পড়িত না। কি করে বুঝলেন ভাই? আপনার নির্বাচনে অংশগ্রহণ না করলে এই নির্বাচন বৈধতা পেত না, আপনি কি করে বুঝলেন যে বৈধতা পেত? আবার বলছেন আপনাদের সঙ্গে অঙ্গীকার করে তো রক্ষা হয় নাই। যেমন হয় নাই কি, আপনাদেরকে অঙ্গীকার করছিল যে আসনগুলো আপনাদেরকে ছাড় দিয়েছে সেই আসনগুলিকে আপনাদের জিততে দেবে, কিন্তু সেখানে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেছে, আপনারা হারিয়ে গেছেন। আপনাদের মিনিমাম জনপ্রিয়তা নাই রে ভাই। আপনাদের দয়ার উপরে বেঁচে আছেন আওয়ামী লীগের জাস্ট দয়ার উপরে আপনারা বেঁচে আছেন। যে জায়গাগুলো আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল সেখানে আপনারা ভালো করতে পেরেছেন, 2 জায়গায় জিতেছেন, ম্যাক্সিমাম জায়গায় হেরেছেন। এই অঙ্গীকার রক্ষা করে নাই। অঙ্গীকার রক্ষা করলে কি যে গণতন্ত্রে ভরপুর হয়ে যেত? বেসিক কথা হলো আপনি নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে আওয়ামী লীগের স্বৈর শাসনকে দীর্ঘায়িত করার সহায়তা করেছেন আপনারা। সেই হিসাবে আওয়ামী লীগ যে অপরাধী আপনারা এবং তার চেয়েও বেশি অপরাধী। যেভাবে আমাদের এখানে আমাদের নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যে ইংরেজদের যুদ্ধ, পলাশীর যুদ্ধে, সেই যুদ্ধে লর্ড ক্লাইভকে যতটা দোষ দেওয়া হয় তার চেয়ে বেশি দোষ দেওয়া হয় মির্জাফরকে। কারণ তারা বাঙালি হয়েও বাঙালির স্বাধীনতাকে ধুলায় ভুলণ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। আপনারা হলেন সেই জাতি, আপনারা হলেন সেই দল যারা নাকি আমাদের দেশের গণতান্ত্রিক মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার জন্য, ভুলণ্ঠিত করার জন্য হাসিনা সরকারের সমস্ত অপকর্মের সাহায্যকারী হিসেবে আপনি ভূমিকা রেখেছেন। রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে দেখা করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমরা সবাই জানি যে বাংলাদেশের সেনাপ্রধান নিছকই একজন সেনাপ্রধান নন, রাষ্ট্র পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সত্যি কথা বলতে অন্তর্বর্তী সরকার গঠনের পেছনে তার ভূমিকা একটি বড় ভূমিকায় আমরা তাকে দেখেছি। এবং মোহাম্মদ ইউনূসকে বেছে নেওয়ার ক্ষেত্রে ছাত্ররা যেমন দাবি তুলেছিল, তেমনি তার পাশে দাঁড়িয়েছিলেন সেনাপ্রধানও। এখন সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে হঠাৎ করে কেন বৈঠক করলেন? সরকারিভাবে বলা হয়েছে সৌজন্য বৈঠক, কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেনাপ্রধানকে মাধ্যমে রাষ্ট্রপতিকে এই আভাস দেওয়া হয়েছে যে সরকার তাকে এই পদে চায় না, অর্থাৎ তিনি পদত্যাগ করে সরে গেলে পরেই সেটা সঠিক সিদ্ধান্ত হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি যদি কোনো কারণে সরে যান বা শারীরিক কারণেও যদি তিনি অব্যাহতি নেন, তাহলে নিয়ম হচ্ছে যে জাতীয় সংসদের স্পিকার তিনি
অস্থায়ী রাষ্ট্রপতি হবেন, কিন্তু এই মুহূর্তে সেই সুযোগ নেই। তার কারণ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি পদত্যাগ করেছেন। তাহলে কে হতে পারেন যদি শাহাবুদ্দিন সরে যান, এবং যেটা এখন মনে করা হচ্ছে প্রায় অবশ্যম্ভাবী যে শুধু দিনক্ষণ ঠিক হওয়ার বিষয়, তাহলে বিকল্প কে হতে পারেন রাষ্ট্রপতি? যে নামটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে সেটা কিন্তু একটা অবাক করা, সেটি হচ্ছে মোহাম্মদ ইউনূস, যিনি এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। নতুন রাষ্ট্রপতি হিসেবে আরো বেশ কয়েকজনের নাম আছে, তার মধ্যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক, রাজনৈতিক বিশ্লেষক অনেকের নামই আছে। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা খুব স্বাভাবিক যে ইউনূস তিনি কি তাহলে প্রধান উপদেষ্টার পদ থেকে নিজেকে উত্তীর্ণ করে রাষ্ট্রপতি পদে গিয়ে বসবেন? এটা কি সাংবিধানিকভাবে সম্ভব? আইন কি বলছে? বাংলাদেশে অতীতে এই ধরনের ঘটনার একাধিক দৃষ্টান্ত আছে। শেখ মুজিবুর রহমান হত্যার পরে যে সরকার গঠিত হয়েছিল সেটিও কিন্তু একটু অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকার আসে। খন্দকার মুস্তাক আহমেদ পরবর্তী রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমান তিনি সেনাপ্রধান ছিলেন, তিনিও একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হন দেশের, এবং পরবর্তী সেনাপ্রধান ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ, তিনিও কিন্তু সে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই তিনটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকারের যাবতীয় কার্যক্রমকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করেছিল। কিন্তু তারপরেও কিন্তু এই বিষয়টি একেবারে কেউ উড়িয়ে দিচ্ছেন না যে ইউনূস নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে একটি রাষ্ট্রপতি পরিচালিত সরকার গঠন করবেন, অর্থাৎ উপদেষ্টা মন্ডলী আর থাকবে না, তিনি একটি মন্ত্রিসভা গঠন করে নেবেন। এই মাসের 22 তারিখ থেকে আমেরিকায় শুরু হচ্ছে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠক। সেই বৈঠকে মোহাম্মদ ইউনূসের দেশকে নেতৃত্ব দেওয়ার কথা। এখনো পর্যন্ত এইটা নিয়ে একটি জটিলতা আছে যে রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছে যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন এই বিষয়টি সরকারিভাবে রাষ্ট্রপুঞ্জকে জানানো। তার কারণ রাষ্ট্রপুঞ্জ কখনো সংশ্লিষ্ট দেশের কে প্রধানমন্ত্রী বা কে রাষ্ট্রপতি এই বিষয়ে তারা লিখিত বক্তব্য চায়। বাংলাদেশের আলোচনার মধ্যে এটাও আছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায় গেল, কার কাছে তিনি পদত্যাগ করেছিলেন। একটি ছবি 5ই আগস্ট প্রচার করা হয়েছিল, যে ছবিতে দেখা যাচ্ছে যে দুজন সেনা আধিকারিক তার পেছনে বসে আছেন এবং তিনি একটি ফাইলে সই করছেন। বলা হয়েছিল শেখ হাসিনা পদত্যাগপত্র সই করছেন, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মিডিয়া এই পদত্যাগপত্রের কপি ছাপতে পারেনি এবং সরকারের কাছে চেয়েও পাওয়া যাচ্ছে না। যদিও এই ধরনের পদত্যাগপত্র বা অন্য অনেকের ক্ষেত্রেই কিন্তু পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, কিন্তু শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার একটা রহস্য তৈরি করেছে। জানা যাচ্ছে যে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিত্ব করা নিয়ে মোহাম্মদ ইউনূস বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে চলেছেন, অর্থাৎ উপদেষ্টা এই পদমর্যাদায় তিনি দেশকে নেতৃত্ব দিতে পারবেন কিনা এ নিয়ে রাষ্ট্রসংঘের মধ্যেও মতবিরোধ আছে। এই পরিস্থিতি অর্থাৎ এই সমস্যা কাটিয়ে উঠতে ইউনূস নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করবেন। তার কারণ শাহাবুদ্দিনকে সরানো হবে এটা মোটামুটি ঠিকই হয়ে আছে। তিনি অনির্বাচিত রাষ্ট্রপতি এবং তিনি শেখ হাসিনার দ্বারা মনোনীত রাষ্ট্রপতি, এটা তার সবচেয়ে বড় অপরাধ আজকের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। দ্বিতীয় হচ্ছে যে তার কতগুলি বিষয় যেগুলো আমি একটু আগেই বলছিলাম, যে তার মালয়েশিয়ায় সম্পত্তি রাখা, দুবাইতে ব্যবসা করা, এই যে বিষয়গুলি, এবং লক্ষণীয় যে বাংলাদেশের রাষ্ট্রপতি ভবন এখনো পর্যন্ত এই তথ্যগুলির কোনো এগুলি কি মিথ্যা বা অসত্য বলে কোনো বিবৃতি দেয়নি। অন্তর্বর্তী সরকার সরাসরি কোনো মন্তব্য করেনি, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে সরকারের উপযুক্ত দপ্তর তারা এই বিষয়গুলি খতিয়ে দেখবে, এবং সরকারের তরফে বেসরকারিভাবে জানানো হচ্ছে যে রাষ্ট্রপতির সম্পর্কে যে তথ্য বা সংবাদ মাধ্যমে এসেছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। এবং সংবাদ মাধ্যম, বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম কিন্তু দাবি করেনি যে এই তথ্যগুলি তাদের সংগ্রহীত, অর্থাৎ সংবাদ মাধ্যমকে তথ্যগুলো সরবরাহ করা হয়েছে। মনে করা হচ্ছে যে তথ্যগুলো সরকারি মহল থেকেই সংবাদ মাধ্যমকে সরবরাহ করা হয়েছে, এবং তার পেছনে এই পরিকল্পনাটি আছে যে একটি চাপ তৈরি করা যে শাহাবুদ্দিন সরে যান। যেভাবে এর আগে যেটা বলছিলাম যে প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনারদের সরানো হয়েছে, ফলে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি পরিবর্তন এবং সেই পদে মোহাম্মদ ইউনূসকে দেখতে পাওয়া খুব একটা অস্বাভাবিক বিষয় বলে এখন আর অনেকেই মনে করছেন না। কারণ ইউনূস মনে করছেন যে পশ্চিমী দুনিয়া তার পাশে যেভাবে দাঁড়িয়েছে তাতে তিনি বাংলাদেশে একেবারে পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ শাসন করুন, এই বিষয়টি এখন তিনি নিশ্চিত করতে চাইছেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।